গুড ইভিনিং সবাইকে। আজ হলো 26 জুলাই, রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো উদারবন্দে ভয়ঙ্কর ঘটনা ঘটল। উদারবন্দ ফার্মগ্রামে রড ইন্ডাস্ট্রি ক্যাডি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারে ভয়াবহ বিস্ফোরণে একাধিক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যায়। সূত্রের খবর, 4 জন শ্রমিক ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ বেলা 11:30 নাগাদ রড কারখানা ক্যাডি ইন্ডাস্ট্রিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। জানা যায়, কারখানার শ্রমিক হিসেবে স্থানীয় এবং বাইরের লোকও রয়েছেন। তবে মৃত এবং আহতদের কোনো তথ্য এখনও মেলেনি। ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছেছে। পরবর্তী খবরটি হলো, প্রয়োজনীয় কেনাকাটার জন্য বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হলেন 2 সন্তানের এক জননী। ঘটনাটি পাথারকান্দি থানার অন্তর্গত কলকলিঘাট এলাকার। জানা যায়, গত 23 জুলাই দুপুরে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন 34 বছর বয়সী রীতা দাস। এরপর আর কোনো খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। 24 জুলাই রীতার শাশুড়ি নমিতা দাস পাথারকান্দি থানায় নিখোঁজ সংক্রান্ত এক অভিযোগ দায়ের করেন। রীতা দাসের নিখোঁজ হওয়ার ঘটনায় তার 2 ছোট সন্তান, স্বামী সমরজিৎ দাস ও পরিবারের সদস্যরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। অপরদিকে শিলচরে 2.5 বছরের এক শিশুপুত্রকে বিক্রির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেরেঙ্গা তৃতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ক্রেতা বিক্রেতা ও মধ্যস্থতাকারী সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং 3 জন পুরুষ রয়েছেন। তবে এই ঘটনার অন্যতম অভিযুক্ত বাহারউদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন দোলাই থানার লায়লাপুল ফ্রেঞ্চনগর ফরেস্ট ভিলেজের বাসিন্দা রজমুল আলী ও তার স্ত্রী রুশনা বেগম, সুনাইর জানজারবালির বাসিন্দা সুলতানা বেগম লস্কর, তার 2 ভাই নবিদুল ইসলাম লস্কর ওরফে বাবু এবং নুরুল ইসলাম লস্কর, পাশাপাশি মধ্যস্থতাকারী স্বপ্না বেগম লস্কর। স্বপ্না কচুতুরুম থানার টেঙ্গাখাউরির বাসিন্দা হলেও বর্তমানে বেরেঙ্গা তৃতীয় খণ্ডে বাড়াবাড়িতে বসবাস করছিলেন। তদন্তে উঠে এসে নিঃসন্তান সুলতানা বেগমকে সন্তান এনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বপ্না বেগম ও তার স্বামী বাহারউদ্দিন। পরে তাদের মাধ্যমে নজমুল রুশনা দম্পতির সঙ্গে যোগাযোগ হয়। দীর্ঘ আলোচনার পর 2.5 বছরের শিশুটির মূল্য নির্ধারণ করা হয় 55,000 টাকা। শুক্রবার রাতে শিশুটিকে হস্তান্তরের উদ্দেশ্যে সবাই স্বপ্নার বাড়িতে জড়ো হলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে 57,900 টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। শিশুটির মূল্য 55,000 টাকা নির্ধারিত হলেও উদ্ধার হওয়া অর্থের পরিমাণ বেশি হওয়ায় সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, রজমুল ও রুশনা দম্পতির 4 সন্তান রয়েছে। তাদের সবচেয়ে ছোট 2.5 বছরের শিশুপুত্রকেই বিক্রি করার পরিকল্পনা করা হয়েছিল। এছাড়া মধ্যস্থতাকারী স্বপ্না বেগম ও তার স্বামী বাহারউদ্দিনের সঙ্গে বৃহত্তর শিশু পাচার বা শিশু বিক্রির চক্রে যোগসূত্র রয়েছে কিনা তাও গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। শনিবার ধৃত 6 জনকে আদালতে হাজির করা হয়। উদ্ধার হওয়া শিশুটিকে আপাতত শিশু সুরক্ষা হোমে রাখা হয়েছে। ঘটনায় পলাতক অভিযুক্তকে গ্রেফতার এবং সম্ভাব্য চক্রের সন্ধানে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। অপরদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি বাজেটে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, আসাম স্টেট রুরাল লাইভলিহুডস মিশন অর্থাৎ ASRLM এর আওতায় আত্মসহায়ক গোষ্ঠীর কোনো মহিলা যদি ব্যক্তিগত ঋণ গ্রহণ করেন তবে তিনিও ঋণ সংক্রান্ত সুবিধা ও ছাড় পাবেন। আগে শুধুমাত্র গোষ্ঠীভিত্তিক ঋণের ক্ষেত্রে এই সুবিধা মিলত। এছাড়া মহিলাদের স্টাম্প ডিউটিতে ছাড় দেওয়া হবে। তিনি বলেন, এর ফলে ব্যাংকগুলি লাখপতি বাইদেউ সহ অন্যান্য মহিলাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে আর দ্বিধা করবে না। আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য সুখবর ঘোষণা করা হয়েছে। তাদের জন্য নতুন পরিষেবা বিধি চালু করা হবে, যা পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। আগস্ট মাস থেকে আবারও সুলভ মূল্যে চাল, চিনি ও ডাল বিতরণ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জমি ক্রয় বিক্রয় এগ্রিমেন্ট অফ পাওয়ার অ্যাটর্নি সংক্রান্ত নতুন আইন বিধানসভায় আনার পরিকল্পনা করা হয়েছে। এসব নথি সরকার নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এতে ভূমি দালালদের দৌরাত্ম্য কমবে এবং জমি সংক্রান্ত অপরাধও হ্রাস পাবে বলে সরকারের আশা।
মেডিকেল শিক্ষার ক্ষেত্রেও নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজে মরান মটক, তাই আহোম ও কুচ রাজবংশী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য একটি করে আসন সংরক্ষণ করা হবে। এছাড়া যেসব অসমীয়া ছাত্রছাত্রী রাজ্যের বাইরে পড়াশোনা করেছে কিন্তু তাদের পরিবারের 3 প্রজন্ম অসমীয়া, তারাও এখন আসামের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। আগে এই সুযোগ ছিল না। শিবসাগর জেলার বন্যা পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, প্রশাসন প্রতিটি গ্রাম ও এলাকায় পৌঁছে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে। বন্যা কবলিত পরিবারগুলিকে এবার ব্যক্তিগত নয়, ফ্যামিলি কিট প্রদান করা হবে। পাশাপাশি স্কুল কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করারও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আগামী 3 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প চালু হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে একজন করে অরুণোদয় সহায়ক বা অরুণোদয় সারথি নিয়োগ করা হবে। তারা ব্লক এসডিসি বা ডেপুটি কমিশনারের দফতর থেকে প্রকল্প সংক্রান্ত অভিযোগ ও সমস্যার সমাধানে কাজ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে গুয়াহাটি মহানগরে 4টি মেডিকেল কলেজ রয়েছে এবং আরও একটি মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা চলছে। পাশাপাশি বন্যা কবলিত কৃষকদের জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে ধানের চারা সরবরাহ করা হবে। কৃষিকাজের জন্য ট্র্যাক্টর দেওয়া হবে এবং যাদের গবাদি পশু বন্যায় মারা গেছে তাদের ক্ষতিপূরণও প্রদান করা হবে। অপরদিকে কেন্দ্রীয় সরকার নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে। শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি বর্তমান দায়িত্বের পাশাপাশি প্রহ্লাদ যোশীকে শিক্ষামন্ত্রীর অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। কর্ণাটকের দরওয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক সোলার অ্যালায়েন্সের সভাপতির দায়িত্ব পালন করছেন। অপরদিকে আমড়াঘাটে বিরল প্রজাতির অজগর ঘিরে আতঙ্ক, এলেন না বনকর্মীরা। শনিবার রাত প্রায় 10:40 আমড়াঘাটের পার্শ্ববর্তী পাটবাড়ি গ্রামে একটি বিরল প্রজাতির অজগর সাপের দেখা মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সাপটিকে গ্রামের একটি রাস্তায় চলাফেরা করতে দেখা যায়। কিছুক্ষণ পর সেটি পাশে একটি বাস চড়ে উঠে আশ্রয় নেয়। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। বিরল প্রজাতির বিশাল আকৃতির অজগরটি দেখতে বহু মানুষ সেখানে উপস্থিত হন। ঘটনার খবর সংশ্লিষ্ট বন দপ্তরকে জানানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন, কিন্তু বনকর্মীদের দেখা মেলেনি। হয়তো রাতের জন্য বনকর্মীরা আর পৌঁছাননি। এ নিয়ে স্থানীয়দের খুব পরিলক্ষিত হয়। সাপটি নিয়ে নতুন করে এলাকায় এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অপরদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আসাম সরকারের মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভকে ঘিরে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে প্রহ্লাদ যোশীকে দেশের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সিজেপির শর্ত মেনে নেওয়ার পর সংগঠনটি তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এর আগে সারা দেশ জুড়ে ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিল সিজেপি। কেশব মহন্তের কন্যার বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে হয় আমার ছেলেমেয়েরা কী করবে তার জন্য আমি কীভাবে জবাব দেব। আমার সন্তানরাও আমার অনেক কথা শুনে না। তারা যদি মোদিজির বিরুদ্ধে কিছু বলে তা আমার খারাপ লাগে। সুযোগ পেলে আমি মেয়েটির সঙ্গেও কথা বলবো। উল্লেখ্য, রাজ্যের প্রবীণ মন্ত্রী কেশব মহন্তের কন্যা সম্প্রতি গুয়াহাটির সচল এলাকায় সিজেপির আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক পরিচয় ও পারিবারিক অবস্থানের ঊর্ধ্বে উঠে তিনি প্রতিবাদ মঞ্চে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন এবং ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি জানান। তার এই পদক্ষেপ রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অপরদিকে মিশনের তদবিরে শ্রীভূমিতে 2টি রোড আন্ডারব্রিজ নির্মাণের তৎপরতা শুরু। রেলগেট বন্ধ হলেই থমকে যায় যান চলাচল। দুই পাশে জমতে থাকে গাড়ির সারি। আটকে পড়ে স্কুল কলেজের পড়ুয়া থেকে নিত্যযাত্রী, রোগীবাহী অ্যাম্বুলেন্স থেকে জরুরি পরিষেবার যানবাহনও। কখনো কখনো রেলগেট খোলার অপেক্ষায় পেরিয়ে যায় দীর্ঘ সময়। শ্রীভূমির শহর সংলগ্ন সরিষা ও ভাটগ্রাম এলাকার মানুষের কাছে এই দুর্ভোগ দীর্ঘদিনের। রাজ্যসভার সাংসদ থাকাকালীন মিশন রঞ্জন দাস বিষয়টির গুরুত্ব বুঝে সরিষা ও ভাটগ্রামে 2টি রোড আন্ডারব্রিজ নির্মাণের দাবিতে রেল মন্ত্রকের কাছে আবেদন জানান। অবশেষে মিশনবাবুর আবেদনে সাড়া দিয়ে রেল বিভাগের আধিকারিকরা নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
তাদের সঙ্গে ছিলেন উত্তর করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস। রেল আধিকারিকদের এই পরিদর্শন ঘিরে নতুন করে আশার আলো দেখছেন এলাকার বাসিন্দারা। শ্রীভূমি শহর সংলগ্ন এই দুই গুরুত্বপূর্ণ এলাকায় রেল লাইন পারাপারের সমস্যা দীর্ঘদিনের। রেলগেট বন্ধ হয়ে গেলেই তৈরি হয় যানজট, বিশেষ করে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। নিত্যদিনের যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। এর সঙ্গে যুক্ত হয় স্কুল কলেজের ছাত্রছাত্রী, কর্মজীবী মানুষ এবং জরুরি পরিষেবার যানবাহনের ভোগান্তি। কোনো কারণে রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ থাকলে পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে রেলগেটের বিকল্প হিসেবে স্থায়ী পরিকাঠামো নির্মাণের দাবি ক্রমশ জোরালো হয়েছে। এই প্রেক্ষাপটে রাজ্যসভার সাংসদ থাকাকালীন সরিষা ও বাটগ্রামে দুটি রোড আন্ডারব্রিজ নির্মাণের দাবি রেল মন্ত্রকের কাছে তুলে ধরেছিলেন মিশন রঞ্জন দাস। তার বক্তব্য ছিল, রেল লাইন পারাপারের সমস্যার স্থায়ী সমাধানের জন্য এই দুটি এলাকায় রোড আন্ডারব্রিজ নির্মাণ অত্যন্ত জরুরি। আন্ডারব্রিজ তৈরি হলে রেলগেটের উপর নির্ভরশীলতা কমবে, যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং শ্রীভূমি শহর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার যোগাযোগ ব্যবস্থায় গতি আসবে। সেই দাবির পরিপ্রেক্ষিতে রেল মন্ত্রকের সংশ্লিষ্ট আধিকারিকরা প্রস্তাবিত দুটি স্থান পরিদর্শন করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।